আসসালামু আলাইকুম। তো অনেকগুলো রমজানের পর প্রায় ১৫টা রমজানের পর হয়তোবা ক্লাস নিচ্ছি। প্রথমত অ্যাকচুয়ালি অনেক বেশি সরি। কারণ হচ্ছে আমি রিসেন্টলি চট্টগ্রামে আসছি ২-৩ দিন হয়েছে। অ্যান্ড আসার পর থেকেই আসলে এই কাজ, ওই কাজ, ঘুম এসব করতে, করতে টোটালি ক্লাস নেওয়ার সুযোগটা পাই নাই। কিন্তু ইনশাআল্লাহ চিন্তা করিও না। ফিজিক্স ফার্স্ট পেপারটা এই রমজানের মধ্যে শেষ হয়ে যাবে। সেকেন্ড পেপারটা আমি আসলে কিছু বলতে পারতেছি না কি হয় কি না হয়। আর সত্যি বলতে আমার এই সেমিস্টারে বুঝছো পড়াগুলো অনেক বেশি পিকুলিয়ার। আমি কিছুই পারতেছি না আমার সেমিস্টারের পড়া গুছাইতে, যার কারণে হচ্ছে মানে সব মিলাই তোমরা যেরকম প্যারায় আছো আপুও অনেক প্যারায় আছি। বাট একটু দোয়া করবা আল্লাহর কাছে যেন হচ্ছে ক্লাসগুলো তোমাদের দিয়ে শেষ করতে পারি, ফিজিক্স ফার্স্ট পেপারের ক্লাসগুলো শেষ হোক। প্রথমত আমি চিন্তা করছিলাম যে নিউটনিয়াম বলবিদ্যাটা দিব, বাট পরে ভাবলাম যে আমার মতো অলস মানুষ আসলে যদি ছোট ছোট অধ্যায়গুলো আগে শেষ করি তাহলে ভালো হয়। তো সেই হিসেবে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব এটা ধরা প্যারা হবে না, ইনশাল্লাহ সবগুলাই ইনশাল্লাহ শেষ করে দিব। তো আপুর জন্য একটু দোয়া করবা এটাই। আর হচ্ছে শুরু করা যাক। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, তো আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব এই জিনিসটা নিয়ে বলার আগে হচ্ছে আমি একটা ঘটনা শেয়ার করি তোমাদেরকে, খুব ফানি একটা ঘটনা। তো প্রথমবার যখন আমি এই চ্যাপ্টারটা পড়তেছিলাম আর কি, তো আমি অনলাইনেই হচ্ছে কোচিং করতাম। তো যার কাছে পড়তাম আর কি, উনি পড়ানোর সময় বলতেছে যে আদর্শ গ্যাস জিনিসটাকে হচ্ছে লাইফ পার্টনারের সাথে তুলনা করা যায়। কিভাবে? ধরো প্রত্যেকটা মানুষের ড্রিমিংয়ে হচ্ছে তার লাইফ পার্টনার থাকে, তো ওই মানুষটা অনেক আদর্শ হয়। কিন্তু বাস্তবে হচ্ছে তার কোনো এক্সিস্ট থাকে না। মানে আদর্শ বলতে আমরা যে পরিমাণ জিনিস চিন্তা করি, গুণ থাকে, গুণ চিন্তা করি, বাস্তবে কিন্তু মানুষ সেরকম হয় না। তো ফার্স্টে বুঝে নাও, মানে ওইটা ধরেই নাও যে আদর্শ গ্যাস জিনিসটা আসলে একটা থট, মানে বলা যায় যে একটা কল্পনা আমার, যে হ্যাঁ একটা জিনিস এত এত পারফেক্ট হতে পারে, একটা গ্যাস এতটা পারফেক্ট হতে পারে, কিন্তু রিয়েলে যে গ্যাসগুলো সেগুলো তো অনেক ঝামেলা আছে। এই জন্যই ওটা আদর্শ অ্যান্ড বাস্তব ইজ বাস্তব। ঠিক আছে? তো এই হচ্ছে ঘটনাটা। চিটাঙ্গা ভাষায় আসলে অনেক কিছু বলছিল আর কি, ওইগুলো তোমাদেরকে বলতে চাচ্ছি না। আচ্ছা, পড়াটা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো চাপের হচ্ছে গ্যাসের ক্ষেত্রে চাপের একটা প্রভাব আছে, কঠিন আর তরল পদার্থের ক্ষেত্রে চাপের প্রভাবটা খুবই নগণ্য, গ্যাসের ক্ষেত্রে চাপের প্রভাব খুবই প্রবল। তো তরলের ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ বল থাকে না। আন্তঃআণবিক আকর্ষণ বল মানে তো বুঝতেছো, মানে একটা পদার্থের ভিতরে যে অণুগুলো থাকে ওগুলোর মধ্যে যে অ্যাট্রাকশনটা, সেটাই। তো এরপর হচ্ছে আদর্শ গ্যাস নিয়ে একটু পড়বো। যে সকল গ্যাস গতিতত্ত্বের মৌলিক স্বীকার্যসমূহ মেনে চলে আর সকল তাপমাত্রায়, আচ্ছা আপনার হচ্ছে বয়েল চার্লসের যে সূত্র সেগুলো মেনে চলবে, সেটাই হচ্ছে কি আদর্শ গ্যাস। আচ্ছা, আমরা যখন আদর্শ জিনিসটা বলতেছি, তো আদর্শ একটা স্টুডেন্টের কথাই ভাবো, ও কিউ টিচারদের কথা শুনবে, দেন দুনিয়ার নিয়ম সব মেনে নিবে, তো ওই জিনিসটাই। কিন্তু বাস্তবে দেখো এটা কোনো অস্তিত্বই নেই। তো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যেটা খুবই ইম্পর্টেন্ট, নিম্নচাপ আর উচ্চ তাপমাত্রায় গ্যাস হচ্ছে যে কি যে নর্মাল গ্যাসটা হচ্ছে এই সমীকরণ মেনে চলে, তাহলে আমাদের কি কি হতে হবে? টেম্পারেচার বাড়াইতে হবে অ্যান্ড প্রেশার হচ্ছে কমাইতে হবে। তো এটাই ভাবো যে আমাদের রিয়েল লাইফে যখন আমাদের প্রেশার একটু কম থাকে বা কাজ করার যে টেস্টটা ওইটা যদি একটু বেশি থাকে, তাহলে আমরা সব জিনিস একটু পারফেক্টলি করতে পারি। তো সে জায়গা থেকেই এইটা জন্য মানে তুমি না ভুলো, নিম্নচাপ ছিল আর উচ্চ তাপমাত্রা ছিল। তবে আদর্শ গ্যাস একটি কাল্পনিক ধারণা। তো আদর্শ গ্যাসে কিছু বৈশিষ্ট্য আছে। পিভি ইকুয়াল টু এনআরটি। স্থির তাপমাত্রায় হচ্ছে যে আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তিটা হচ্ছে আয়তনের উপর নির্ভর করে না। তো ইউ বাই ডিভি ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে একটা মজার জিনিস দেখাবো তোমাদেরকে। পিভি ইকুয়াল টু এনআরটি এর সূত্রের ক্ষেত্রে এটা আই গেস তোমাদেরকে আমি পরিবেশ রসায়ন পড়ানোর সময় দেখাইছিলাম, তো এটা আমি তোমাদেরকে আবার দেখাবো। হ্যাঁ, আচ্ছা এখানে আসি। তারপর কোনো আকর্ষণ নাই, কোনো বিকর্ষণ নাই, তারপর আয়তন তুলনায় নগণ্য, এগুলো তো বোঝাই যাচ্ছে। তারপর হচ্ছে যে কি সাধারণত পদার্থের প্রসারণ ঘটবে বা তাপ অপসারণ সংকোচন ঘটবে, এগুলো তো আমরা জানি। তো তিনটা রাশি দিয়ে আমরা হচ্ছে মেনলি প্রকাশ করবো, পি ভি আর হচ্ছে টি। তো পিতে কি প্রেশার চাপ, ভি হচ্ছে আয়তন ভলিউম টেম্পারেচার তাপমাত্রা, তো এগুলো হচ্ছে চলরাশি। হ্যাঁ, তো তিনটা সূত্র আছে, এই তিনটা সূত্র হচ্ছে আমরা গ্যাসের সূত্র বলবো। তো এখানে দুটো কথা আছে যে সাধারণত তাপমাত্রা ও চাপে যে গ্যাস বায়বীয় অবস্থা থাকে সেগুলোকে আমরা গ্যাস বলবো, যেমন হচ্ছে অক্সিজেন, নাইট্রোজেন। আর বর্তমানে যেটা সেটা হচ্ছে সংকট তাপমাত্রার উপরে, মানে উপরে যদি কোনো বায়বীয় অবস্থা থাকে সেটার নাম হচ্ছে যে কি গ্যাস। তো গ্যাসের কিছু সূত্রাবলী আছে, পিভি মানে বয়লের সূত্র, এরপর চার্লসের সূত্র, চাপীয় সূত্র বা র্যানোর সূত্র, তোমার নাম শুনবে অ্যাভোগাড্রোর সূত্র। তো বয়লের সূত্রের ক্ষেত্রে আমি এভাবে লিখছিলাম যে টি হচ্ছে কনস্ট্যান্ট থাকে, তখন হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক পি সমান 1/v। তারপর চার্লসের চ আছে,
তো পি কনস্ট্যান্ট, এখানে হচ্ছে বি সমানুপাতিক টি, এরপর হচ্ছে চাপীয়, ওটা হচ্ছে আয়তন কনস্ট্যান্ট, সেখানে পি সমানুপাতিক টি, অ্যাভোগাড্রো হচ্ছে যে কি পি টি কনস্ট্যান্ট, বি সমানুপাতিক এন। এবার হচ্ছে আমি তোমাদের যে মজার জিনিসটা দেখাতে চাচ্ছি, তার আমার ভাগ্নের খাতাটা একটু নিই। দেখো, ধরো আমি লিখলাম পিভি ইকুয়াল টু এন আর টি। হ্যাঁ, তো আমাদের হচ্ছে যখন তোমার বিটা কনস্ট্যান্ট, হ্যাঁ ধরো তোমার বিটা নাই, মানে বিটা হচ্ছে কনস্ট্যান্ট অবস্থা আছে, তাহলে পি এর সাথে টি এর সম্পর্ক হয় না। দেখো এই দুটো তো মানে তোমার চিন্তাই করতেছি না, আমরা ভিটাকে যখন ধরি পি আর টি সমানুপাতিক, তাহলে আমাদের যখন এই জিনিসটা টোটালি থাকবে না, তখন কি হয় পি ভি সমানুপাতিক সামথিং। তো পি ভি ইকুয়াল টু যদি 1 ধরি, তাহলে পি সমানুপাতিক কি হয় 1/v হয়। তাহলে এটা কি বয়লের সূত্র মেনলি, মানে ধ্রুবক আর কি, তাই না? তাহলে যদি আমাদের পি কনস্ট্যান্ট হয়, যখন পি কনস্ট্যান্ট, এগুলো তো আমরা চিন্তা করতেছি না, তাহলে তখন কি হয় ভি সমানুপাতিক টি। তাহলে আমরা জাস্ট একটা ভাবে ফিঙ্গার আউট করে পি করলে বি সমানুপাতিক টি হয়, এটা অফ করলে পি সমানুপাতিক 1/v হয়, তারপরে এটা কনসিডার করলে পি সমানুপাতিক 1/v হয়। তাহলে এটা বুঝতেছো না মানে জিনিসটা কেমন আছে? আদর্শ গ্যাসের থেকে হচ্ছে আমরা মেনলি এই তিনটা সূত্র পাই, যে বয়সের সূত্র, তাপের সূত্র, বয়সের সূত্র, তারপর চার্লসের সূত্র, চাপীয় সূত্র, রেনল্ড সূত্র, অ্যাভোগাড্রো সূত্র, বি সমানুপাতিক এন। এই যে যদি তোমার হচ্ছে যে কি পি আর টি এই দুটো আমরা ধরে রাখি, তাহলে কি ভি আর এন ইকুয়াল দেখাচ্ছে, তাহলে বি সমানুপাতিক এন। সমানুপাতিক সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক জিনিসটা কি বোঝায়? এক পাশে বাড়লে অন্য পাশে বাড়বে, আর ব্যস্তানুপাতিক এক পাশে যখন আমরা বাড়াবো অন্য পাশে কি কমাইতে হবে বাড়ানোর জন্য। তো এটাই। আচ্ছা, তো বয়লের সূত্র আমরা পড়ছিলাম, তাপমাত্রা হচ্ছে স্থির থাকবে, তো আয়তন হচ্ছে কি চাপের সমানুপাতিক হবে, পিভি ইকুয়াল টু কে। তো ওটা হচ্ছে সমুষ্ণ সমীকরণ বলে, যেহেতু তাপমাত্রা কনস্ট্যান্ট, হ্যাঁ তাপমাত্রা কনস্ট্যান্ট হলে কি সমুষ্ণ সমীকরণ। এরপর এই যে এই গ্রাফগুলো দেখো, বি এর সাথে যে পি এর গ্রাফ। আচ্ছা দেখো, পিভি ইকুয়াল টু কে, যখন পি সমানুপাতিক 1/b, তাহলে 1/b এর সাথে কি এটা ওয়াই সমানুপাতিক এক্স, ওয়াই ইকুয়াল টু এম এক্স এর সমীকরণ, তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স থেকে মূল বিন্দুগামী সমীকরণ। তো দেখো পি সমানুপাতিক 1/b এম এক্স। আবার যখন 1/bটা উপরে, তখন কি হচ্ছে একটু গ্যাপ হয়ে যাচ্ছে। তারপর যখন তোমার পিভি এর সাথে দেখো পিভি ইকুয়াল টু কে, তাহলে হচ্ছে যে কি সব সময় কনস্ট্যান্ট, তাহলে দেখো পিভি এর সাথে পি এর যে সম্পর্ক, এটা দেখো সবসময় কনস্ট্যান্ট। জিনিসটা বুঝছো গ্রাফগুলো কেমন হয়েছে? আর যখন পি আর ভি এর সম্পর্ক, তখন কি সমানুপাতিক, এমনিতে তোমার ব্যস্তানুপাতিক ছিল, তো ব্যস্তানুপাতিকের গ্রাফটা কিরকম, এরকম দেখো পি আছে এদিকে ভি আছে, তাহলে তোমাদের একটু দেখতে হবে যে পি দেওয়া এখানে কি দেওয়া, পি দেওয়া ভি দেওয়া নাকি পি দেওয়া 1/v দেওয়া, এটা একটু দেখতে হবে। হ্যাঁ, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট গ্যাসের আয়তন ভি ও পি এর লেখচিত্রে একটি আয়তাকার পরাবৃত্ত বা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। আচ্ছা, তারপর হচ্ছে আদর্শ গ্যাস বায়ুসূত্র মেনে চলে, কিন্তু বাস্তব গ্যাস মেনে চলে না। তো আমরা এগুলো পড়ছি, নিম্ন তাপমাত্রা আর উচ্চ চাপ দিতে হবে যদি তোমার কিছু দেখছে। তো চার্লসের সূত্র বলছিলাম, তো স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0 থেকে যদি প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের জন্য আয়তন নির্দিষ্ট মান হচ্ছে 0.00366। আমি মাথায় রাখতাম, দেখো দুটো শূন্যের পর 3 আছে, ঠিক আছে? তো 1 2 3 না, তো দুটো শূন্যের পর 3 আসে, তো 0.00366 অংশ হচ্ছে পরিবর্তিত হয়, এগুলো তো গেছে। তারপরে এই জিনিসটা একটু মাথায় রাখতে পারে, B0 1 প্লাস θ/2 273, এটা বিষমানুপাতিক। এগুলো তো বললাম যে নির্দিষ্ট চাপে কোনো গ্যাসের আয়তন, তাহলে আয়তন বি পরম তাপমাত্রার সঙ্গে বি সমানুপাতিক টি, এটাই। তো এটা কি পরম স্কেল চার্লসের সূত্র। তো সমানুপাতিক সম্পর্ক হলে কি হয়, V1/V2 ইকুয়াল টু কি T1/T2, আর ব্যস্তানুপাতিক হলে ওইদিকে বাড়লে ওইদিকে কমে। আচ্ছা, চাপীয় সূত্র, তাহলে রেনো চাপীয় সূত্র যেটা, সেখানে কিছু স্থির আয়তনে তোমার 0 ডিগ্রিতে 40 ডিগ্রি সেলসিয়াসের জন্য সেম 0 ডিগ্রি 1/273 অংশ পরিবর্তিত হয়। তো এটাই পি সমানুপাতিক টি, যেটা তোমার নির্দিষ্ট আয়তনে কোনো গ্যাসের আদর্শ তাপ পরম তাপমাত্রা সমানুপাতিক, এদিকে চাপ পি আর এদিকে কি টি, পি সমানুপাতিক টি। তো এটাই পি সমানুপাতিক যখন হচ্ছে বিধ্রুবক। তো এগুলো আমি একসাথে লিখে রাখছিলাম আর কি। দেখো পিভি সমানুপাতিক না, তো P1 V1 ইকুয়াল টু P2 V2, তাহলে বি এর সাথে টি এর সমানুপাতিক সম্পর্ক B1 T1/B2 T2, এটাই। আচ্ছা, এই ম্যাথগুলো মানে তোমার এমসিকিউ তো ধরে রাখো যে আসবেই। হ্যাঁ, যেমন স্বাভাবিক তাপমাত্রা ও চাপে হচ্ছে যে কি বায়ু হচ্ছে সংযুক্ত করে আয়তন অর্ধেক করছে, তাহলে ফার্স্টে V1 ছিল, ওটা V1/2 হয়েছে। এরপর হচ্ছে চাপ, তাহলে চাপ আর তোমার আয়তনের সাথে সম্পর্ক কোনটা, পিভি এর সাথে তোমার বয়লের সূত্র, তাহলে পি সমানুপাতিক 1/b, তাহলে P2/P1 ইকুয়াল টু কি V1/B2। তো এদের মান বসাই দিবা, শেষ। আচ্ছা, এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমার এমসিকিউর ক্ষেত্রে একটা শর্টকাট আছে, যে কয় গুণ যখন বাই করতে বলবে n-1/h। তো তোমাকে একটু জিনিসটা দেখায়, এখানে কি হয়েছে, বুদবুদের ব্যাসটা দেখো দ্বিগুণ হয়ে গেছে, তাহলে 2 কিউব 8, এর থেকে 1 বিয়োগ করলে কত 7, তাহলে এখানে দেখো 7 এর কিছু একটা মান আসবে, দেখো 7P2, ঠিক আছে 7, তো ওইটাই 7 গুণ হচ্ছে এটা হয় আর কি, চেঞ্জটা হয়। তো এটা শর্টকাট দিয়ে মাথায় রাখতে পারো n-1 দিয়ে। এগুলা গেল। তারপর আদর্শ গ্যাসের সমীকরণ আমরা বললাম পিভি ইকুয়াল টু এনআরটি। তো তাপমাত্রা হচ্ছে যে কি মানে অ্যাভোগাড্রোর যে সংজ্ঞাটা সেটাই, আয়তন হচ্ছে 22.4 হতে হবে। আর কি হচ্ছে আমরা সার্বজনীন
গ্যাস ড্রুবার বলতেছে 8.31 জেকে ইনভার্সন মোল ইনভার্সন এককটা হচ্ছে মাথায় রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে পিভি আচ্ছা, একক আয়তনে অনুসংখ্যা 2.69 × 10⁻25। এই মানগুলো একটু মাথায় রাখিও, এগুলো একদম মুখস্থই রাখবা। গ্যাসের ঘনত্ব পি রো সমানুপাতিক 1/T। স্থির চাপে একটি নির্দিষ্ট ভরে গ্যাসের ঘনত্ব তার পরম তাপমাত্রার ব্যস্তানুপাতিক। এটা তুমি নর্মাল সূত্র দিয়ে চিন্তা করো না। আচ্ছা, আমি তোমাকে একটা জিনিস দেখাই। ধরো একটা হার্ট আঁকছো, হ্যাঁ, হার্টটা কিভাবে কেটে দাও, m/v হয় না, দেখতে দেখো এরকম হয় না। তো এটা হচ্ছে রো ঘনত্বর হচ্ছে মেনু রো ইকুয়াল টু m/v, এভাবে আমি মাথায় রাখি সবসময়। তো আমরা পিভি ইকুয়াল টু এনআরটি পড়ছি না, পিভি ইকুয়াল টু এনআরটি, তাহলে এনআরটি এই এনটা মানে কি w/m, পিভি ইকুয়াল টু কি আরটি। তাহলে আমরা হচ্ছে m/v কে একসাথে নিয়ে মানে এটাকে এই দুটাকে এক পাশে নিয়ে এটার সাথে সম্পর্ক করতে পারি না। তো এটাই। তারপর ব্রাউনীয় গতি নিয়ে কিছু আছে, আবিষ্কার হচ্ছে আইনস্টাইন। তা আমি আদে মাথায় রাখতাম, ব্রাউনীয় গতি আবিষ্কারক হচ্ছে আইনস্টাইন। তারপর লক্ষ্য করছে হচ্ছে ব্রাউন গতি, আর ব্যাখ্যা দিচ্ছে রেমসে। এগুলোই এমসিকিউর জন্য রাখে। আচ্ছা দেখো, পি সমানুপাতিক হচ্ছে রো, এটা আমি মাথায় রাখতাম। দেখো পিটা রো এর মতো দেখতে, তো এটা সমানুপাতিক সম্পর্ক ছিল। স্থির তাপমাত্রায় কোনো একটি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ তার ঘনত্বের সমানুপাতিক। পি আর রো দেখতে একই রকম। তো এটার আরেকটা আছে টি, এর সাথে এটা কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। দেখো রো সমানুপাতিক 1/T। আমি এই দুটো জিনিস মাথায় রাখতে হবে। পি এর মতো দেখতে যেহেতু রোটা, তাহলে এটা উল্টোটা ছিল টিটা, তো এটাই মাথায় রাখতাম। আচ্ছা, সার্বজনীন গ্যাস ধ্রুবক। এক মোল গ্যাস আদর্শ গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি বাড়ালে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় সেটা কি সার্বজনীন গ্যাস ধ্রুবক বলে। যেমন হচ্ছে যে এককটা বলছিলাম জুল পার কেলভিন পার মোল পার, তো এটাই। আর এর মানটা আমরা পড়লাম এখন গ্যাস ধ্রুবক। আচ্ছা, এখানে প্রমাণ তাপমাত্রা ও চাপ, এই জিনিসটার মানগুলো বুঝছো একদম, মানে মেডিকেলের জন্য হইলে এটা একদম পুরোপুরি মাথায় রাখতে হবে। আচ্ছা, তুমি একটা জিনিস মাথায় রাখবা, পরম শূন্য তাপমাত্রা মানে হচ্ছে 0 কেলভিন। সেলসিয়াসটা মাথায় রাখতে চাই না, জাস্ট মাথায় রাখো 0 কেলভিন। তাহলে 0 কেলভিনে সবকিছুই হচ্ছে শূন্য, গতিশক্তি শূন্য, যা জিজ্ঞাসা করবো সবকিছুই শূন্য, হ্যাঁ। পরম শূন্য তাপমাত্রা সবকিছুই শূন্য। তো 45 ডিগ্রি অক্ষাংশে 273 কেলভিন তাপমাত্রায় উলম্বভাবে অবস্থিত 760 উচ্চতা বিশিষ্ট শুষ্ক বিশুদ্ধ পারদ স্তম্ভকে আমরা হচ্ছে প্রমাণ চাপ বলছি। 760 পারদ স্তম্ভ বলতে তার মানগুলো গুণ করে দিব 1.013 × 10⁵। তা আমি এটা মাথায় রাখতে হবে 101 325, 101 325, ঠিক আছে। স্টেপিতে বায়ুর ঘনত্ব 1.293। আর এদিকে আচ্ছা, একটা মজার জিনিস দেখো, এই 9টা যদি না থাকতো তাহলে এটা 1 2 3 হইতো না। তা আমি এভাবে মাথায় রাখতাম বায়ুর ঘনত্বটা 1.293 1.23 এভাবে মাথায় রাখতাম আর কি একটু। আর বায়ুর চাপ হচ্ছে 1.013 × 10⁻25। তাই ওটা আমি বলছিলাম 101 325 দিয়ে মাথায় রাখতাম। আচ্ছা, এরপর হচ্ছে যে পরম শূন্য শীতলতা আছে, মানে 273টা হচ্ছে কি সব থেকে সর্বনিম্ন তাপমাত্রা, চরম শূন্য তাপমাত্রা আর কি। পরম শূন্য তাপমাত্রা 0 কেলভিন বা 273, এটাকে বলছি। তো দেখো, যে তাপমাত্রা স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরে গ্যাস আয়তন শূন্য হয়, গতিশক্তি পুরোপুরি লোপ পায়, সেটাকে হচ্ছে যে কি পরম শূন্য তাপমাত্রা বলে। এখন এই সংজ্ঞা থেকে আমরা কি বলতে পারি যে 0 কেলভিন তাপমাত্রায় তোমার আয়তন শূন্য হয়, গতিশক্তি শূন্য হয়। এই জিনিস যেন না ভুলো, হ্যাঁ। তাহলে মাথায় রাখবা পরম শূন্য তাপমাত্রা মানে 0 কেলভিনে সবকিছু হচ্ছে কি শূন্য শূন্য। আচ্ছা, এগুলো লাগবে না, এগুলো গ্যাসের অণুর হচ্ছে মৌলিক কিছু স্বীকার্য আছে। গ্যাস অণু গতিশীলতার জন্য হচ্ছে যে কি তোমার তাপ প্রয়োজন। তো কিছু স্বীকার্য আছে, এগুলো মৌলিক স্বীকার্য বল, যেমন কি নিউটনের গতিসূত্র মেনে চলে। তারপর গ্যাসের অণুগুলো সদৃশ আদর্শ স্থাপক গোলক, কোনো আকর্ষণ বিকর্ষণ নেই, গ্যাসের শক্তি হচ্ছে কি গতিশক্তি। এরপর এখানে কিছু জিনিস আছে, ব্যাক শূন্য হতে হবে। তারপর হচ্ছে যে কি দুইটা দেখো মধ্যবর্তী যখন ধাক্কা হয় গ্যাসের অণুগুলোর মধ্যে, ওগুলো সমবেগে সবসময় সরেকার মধ্যে চলবে। তো পরপর দুইটা ধাক্কার যে মধ্যবর্তী গড় দূরত্ব সেটা হচ্ছে একটু গড় মুক্ত পথ বলবে। আচ্ছা, আদর্শ গ্যাসে আণবিক ঘনত্ব সর্বদা স্থির থাকে। আর এই যেটা মানে গ্যাসের পরম তাপমাত্রা, ওটা কি তোমার মোট গতিশক্তি সমানুপাতিক ই ইকুয়াল টু 3/2 nRT। তা দেখো ইকের সাথে এটা কি সমানুপাতিক সম্পর্ক না, ইকে সমানুপাতিক, ঠিক আছে। এবারে এই জিনিসটা একটু টিপিক্যাল, বাট একটু মাথায় রাখতে হবে। দেখো, আমাদের ফার্স্ট সংজ্ঞা হচ্ছে কি গড় বর্গ বেগ, তাহলে আমাদের বর্গ করতে হবে বেগটাকে, দেন হচ্ছে কি গড় করতে হবে। তো এটা দুইবার ততোধিক বেগের বর্গের গড় মানকে হচ্ছে আমরা কি গড় বর্গ বেগ। এরপর কি হচ্ছে গড় বর্গ বেগের বর্গমূল, তাহলে আমরা ফার্স্টে কি বর্গ করব, এরপর গড় করব, এরপর কি বর্গমূল করব। তো এটা দুইবার ততোধিক বেগের বর্গের গড় মানের বর্গমূলকে গড় বর্গ বেগের বর্গমূল বলে। বুঝছো, আমাদের একটু বুঝতে হবে যে গড় বর্গ বেগ মানে কি, ফার্স্টে আমরা বেগটাকে বর্গ করবো, এরপর গড় করবো, এরপর বর্গমূল করবো, শেষ এটাই। তারপর গড় বেগ c = 34556 মানে মানগুলো যোগ করে জাস্ট ওই যতগুলো অনুসংখ্যা সেটা দিয়ে ভাগ আর কি। আচ্ছা, এগুলোর ক্ষেত্রে একটা শর্টকাট আছে, যখন তোমার তিনটা মানে মান দেওয়া থাকে তখন সেকেন্ড যে মানটা থাকে সেটা কাছাকাছি মানটাই হচ্ছে কি উত্তর হয়। এটা দেখিও এই এমসিকিউটা পাবা। সাধারণত আরএমএস গতিবেগ গড় গতিবেগ অপেক্ষা সামান্য বেশি। এগুলোতে গেছে গ্যাস গতি আণবিক তত্ত্ব আছে। কঠিন পদার্থের তো তোমার মানে বুঝো সংশক্তি বলটা সব থেকে বেশি হয়। এরপর গ্যাসের ক্ষেত্রে নেই বলে চলে। তো ডেভিড জুল আর
রামফোর্ড হচ্ছে যে একটা জিনিস প্রমাণ করছে, তাপ এক প্রকার শক্তি, পদার্থ কণার মধ্যে হচ্ছে তাপ মানে গতির ফলে হচ্ছে তোমার তাপ সৃষ্টি হবে। তো তাপ হচ্ছে কি গতির একটি বিশেষ রূপ, তার গতির বিশেষ রূপ কোনটা? তাপ। আর গ্যাসের গতিশীলতার জন্য হচ্ছে তাপ উৎপন্ন হয়। তো আমরা হচ্ছে গ্যাসের গতি প্রকৃতি, আর বার্নৌলি হচ্ছে গ্যাস গতিশীলতার যে সূত্রগুলো দিছে, আর বার্নৌলিকে হচ্ছে গ্যাস গতিশীলতার জনক বলে। তার গ্যাস গতিশীলতার জনককে বার্নৌলি। আচ্ছা, PV = 1/3 mc², এটাও আছে। তার PV = 1/3 nRTও আছে। দেন হচ্ছে যে সরি PV = 1/3 mc² আছে। আর এটা হচ্ছে কি একটু আগে বলছি EK = 3/2 nRT, সরি হ্যাঁ EK = 3/2 nRT, এটা হচ্ছে 1/3 rho c²। হ্যাঁ আচ্ছা, বলের সূত্র এগুলো গতি প্রয়োগটা আমরা পাইছিলামই, না লাগতেছে না। গ্যাসের চাপ একক আয়তনের গতি দ্বিতীয়াংশের যে P = 2/3 eV, আমরা যে সূত্র প্রমাণ থেকে মানগুলো বসাই দিছি, তাহলে দেখা যায় না। P = 2/3 eV, হ্যাঁ দিয়েছি 2/3। আচ্ছা, চার্লসের সূত্র আমরা পড়ছি। বোলসম্যান ধ্রুবকের মান 1.381 × 10⁻23। আচ্ছা, এই মানগুলো একটু মাথায় রাখতে হবে। 1.38 আমরা বায়ুর ঘনত্ব কত বলছিলাম একটু আগে? 1.293। আমি মাথায় রাখলাম কি দিয়ে 1 2 3 দিয়ে, হ্যাঁ 9টা একটু মাঝখানে দেখার সময় বুঝবা, এটাই উত্তর ছিল। আচ্ছা, চাপের সূত্র এগুলো তো আমরা পড়ে আসলাম। পরম শূন্য তাপমাত্রা দেখছো সবকিছু হচ্ছে শূন্য, বেগ শূন্য। তাহলে বেগ শূন্য হলে কি আমরা কি জানি, মানে মেইনলি তোমার যে গতিশক্তি সূত্রটা EK = 1/2 mv²। তা 1/2 mv² v যখন শূন্য তাহলে EK = 0, তাহলে মোট শক্তি হতো 0। তো এটাই। আচ্ছা, পরম শূন্য তাপমাত্রা হচ্ছে তাপ শক্তিও শূন্য, সব শূন্য বলছিলাম, সবই শূন্য। কোন গ্যাসের গতি ক্ষেত্রে অণু গড় গতিশক্তি পরম তাপমাত্রার সমানুপাতিক, এগুলো বললাম। PV = kRT, এটা কি আদর্শ গ্যাসের সমীকরণ nRT। আচ্ছা, এটা গেছে। উচ্চ তাপমাত্রা নিম্ন চাপ, এটা তো বললাম বাস্তব গ্যাসের নিয়ম মানবে। আর হচ্ছে এই যে মানে তোমার বাস্তব গ্যাসের যে সমীকরণটা, আমরা যখন বলছি বাস্তব গ্যাস, তাহলে কিছু হচ্ছে যে কি ভ্যান ডার ওয়ালসের একটা সমীকরণ আছে, ওখানে কিছু ভুল আছে। তাহলে চাপ যেটা PV = nRT, তাহলে P এর সাথে কিছু একটা এক্সট্রা চাপ যুক্ত হবে, আর V থেকে এক্সট্রা আয়তন মানে কিছু আয়তন বাদ যাবে, তাহলে এই তো হচ্ছে বাস্তব গ্যাসের সূত্র। তো এটাই। আচ্ছা, C = √3p/ρ, এগুলো বললাম। একক আয়তনের গতিশক্তি চাপের হচ্ছে 2/3। E = 3/2 RT, কিন্তু আমরা জানি। শূন্য হলে হচ্ছে কি পরম তাপমাত্রা সবকিছু শূন্য, এগুলো পড়লাম। CRMS। আচ্ছা, আমরা হচ্ছে যে আরেকটা জিনিস পড়বো, মূল গড় বর্গকে। হ্যাঁ CRMS, এটার সূত্রটা কি? C = √3RT/m। তাহলে দেখো এই mটা হচ্ছে আণবিক ভর, আর C এর সাথে √Tটা কি তোমার সমানুপাতি সম্পর্ক, তাহলে হচ্ছে এটাই মূল গড় বর্গ বেগ পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। লাইনগুলো একটু তোমার মাথা ঘুরে ফেলার মতো, বাট বাংলা লাইন তোমার মাথায় রাখার থেকেও বেশি হচ্ছে সূত্র। ফিজিক্সের ক্ষেত্রে আসলে সূত্র মাথায় রাখলে যে কোনো কিছু সলভ করা যায়। তো E = 3/2 kT, এগুলো পড়লাম। বোলসম্যান ধ্রুবকের মান তো বললাম 1.38 × 10⁻3। আর দেখো এই যে শূন্য হয়, দেখছো এই একটা সিঙ্গেল লাইন পরম তাপমাত্রা সবকিছু শূন্য কয়বার আসছে, তাহলে এটা MCQ জন্য কতটা ইম্পর্টেন্ট। আর দেখো গড় গতিশক্তি হ্রাস পেলে তাপমাত্রা হ্রাস পাবে, এটা তো আমরা এখনই প্রমাণ পাইলাম। এই যে দেখো টি এর সাথে কিটা সমানুপাতিক সম্পর্ক, তাহলে টি কমলে তো ইও কমবে। আর স্বাভাবিক তাপমাত্রা যাবে নাইট্রোজেন ঘনত্ব 1.25 কেজি/মিটার। আচ্ছা, আমি বায়ুর ঘনত্বের সাথে এটা একবার কনফিউজ হয়ে গেছিলাম, ভুল করছিলাম, তাই হচ্ছে পাশাপাশি লিখে রাখছি। আর এই ম্যাথগুলো দেখছো কয়বার আসছে। তো কিছু কিছু জিনিস আছে যে তুমি উত্তরগুলো মুখস্থ রাখলেই ভালো, কারণ ক্যালকুলেশন এত করা আসলে পরীক্ষার হলে সময় থাকে না। তারপর হচ্ছে গড় মুক্ত পথ, বলছিলাম যে পরপর দুটা, মানে এখানে দেখো অনেকগুলো সংঘর্ষ হচ্ছে। তো পরপর দুইটা ধাক্কার যে ধাক্কা, সেগুলোর মধ্যে সরলরেখা যতটুকু পথ অতিক্রম করে সেটাকে হচ্ছে মুক্ত পথ বলতেছি। এই যে পরপর ধাক্কাগুলোর ভিতরে একটি অণু যে গড় দূরত্ব অতিক্রম করে সেটাকে গড় মুক্ত। বিজ্ঞানী ক্লসিয়াস হচ্ছে গড় মুক্ত পথ গাণিতিক দিছে। আর ব্রাউনি আমরা বলছিলাম আবিষ্কারক আইনস্টাইন, দিয়ে আবিষ্কারককে আইনস্টাইন। আচ্ছা, এগুলো গেছে। তারপর মোট দূরত্ব S/n, এই চারটা সমীকরণ দেখছি আমি একসাথে লিখে রাখছিলাম, তো আমি বলাই না ফেলি। আর এই যে গড় মুক্ত পথের সূত্র যেটা মানে 1/πa²/n, a²/n, ঠিক আছে। ব্যাস কোনটা, n হচ্ছে অনুসংখ্যা, এভাবে একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, ল্যামডার মানটা কি? তো গড় মুক্ত পথ এটা হচ্ছে যে অনুসংখ্যা কি ব্যস্তানুপাতিক, আর কি আণবিক ব্যাসের কি বর্গের ব্যস্তানুপাতিক, দেখছো। তো একটু মাথায় রাখতে হবে গড় মুক্ত পথ মানে সমীকরণটা কি ছিল। ইকুয়েশন যদি মাথায় রাখে তাহলে সবই সোজা। ল্যামডা সমানুপাতিক 1/ρ পাইছে আমরা। তো এখান থেকেই হচ্ছে অনেকগুলো সূত্র পাইছি। পি, আমি বলছিলাম পি দেখতে হচ্ছে রো এর মতো, তাহলে সমানুপাতিক, তাহলে তোমার পি এর সাথে হচ্ছে রো এর সাথে কি ওটা টি এর কি ব্যস্তানুপাতিক সম্পর্ক ছিল। আবার ল্যামডার সাথে তোমার যেহেতু রো এর একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে ল্যামডার সাথে টি এর কি সমানুপাতিক সম্পর্ক, মানে একটার উল্টা, ঠিক আছে। তো আমি মেনলি পি দেখতে রো এর মতো এটা দিয়ে মাথায় রাখতাম, বাকি চার আর বাকি তিনটা আর কি শূন্য মাধ্যমে ঘনত্ব রো = 0, তাহলে হচ্ছে গড় মুক্ত পথ করতে হবে, অসীম হবে। 1/0 মানে কি অসীম না। আচ্ছা, ম্যাক্সওয়েল হচ্ছে যে কি ব্যাক বন্ড সূত্রটা দিছে মিলিয়ে, ওই যে ল্যামডা = 1/√2πa², এটা দিছে। তাহলে আমরা এখান থেকে কিছু
নির্ভরশীলতা পাইছি, এগুলো মাথায় রাখতে হবে। ওই যে আমরা বলছিলাম ল্যামডা সমানুপাতিক কি সূত্র থেকে 1/√স্কয়ার/n, ওখান থেকে ল্যামডা সমানুপাতিক 1/n। তাহলে আয়তন অনুর সংখ্যা হচ্ছে ব্যস্তানুপাতিক, আর স্কয়ার/n মানে কি 1/স্কয়ার, অনুর বর্গ ব্যাসের হচ্ছে বর্গ সমানুপাতিক। তো এগুলাই মানে মুক্ত পথের যেগুলো, এই যে শূন্য মাধ্যমে রো এর মান হচ্ছে কি 0, তাহলে মুক্ত পথ, গড় মুক্ত পথ কত? অসীম। ঠিক আছে, আচ্ছা দেখতে পারো একটু। আচ্ছা, সোজা রাস্তায় হচ্ছে যে কি বরাবর গতিশীল একটি গাড়ির স্বাধীনতার মাত্রা আছে। স্বাধীনতার মাত্রা জিনিসটা কি? মানে একটা অবস্থানকে নির্দেশ করতে আমার যতগুলো নিরপেক্ষ স্থানাঙ্ক প্রয়োজন হতে পারে সেটাই। তো মশার গতির ক্ষেত্রে হচ্ছে 3টা, তারপর রৈখিক গতি আছে, মানে হচ্ছে যে একটা কণার হচ্ছে রৈখিক আর ঘূর্ণন উভয় গতি আছে। তো বস্তুর রৈখিক গতির জন্য 3টা, আর ঘূর্ণন গতির জন্য 6টা। তো গোলকের ক্ষেত্রে হচ্ছে 6টা স্বাধীনতার মাত্রা থাকবে, একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, এরপরে যে এক পারমাণবিক ক্ষেত্রে তোমার মানটা বেশি, আমি মাথায় রাখতাম এক পারমাণবিক বেশি, তো 1.67, আর এফ এর মান হচ্ছে 3। তো দ্বিপারমাণবিক 2, 2 2 4, 1.4, আর এদিকে কি আরেকটু বাড়বে 3 এর ক্ষেত্রে হচ্ছে 1.3। দেখো 3 3 লাস্টে দুইটা 3 না, তার মাথায় রাখতাম এক যেটা সেটা সব থেকে বেশি, তারপর 2 এর ক্ষেত্রে একটু কম, 3 এর ক্ষেত্রে সব থেকে কম, বাট ওই এফ এর মানটা হচ্ছে কি বাড়তে থাকে 3 5 6 বহু। তো এরপর এই সূত্রগুলা। আচ্ছা, সময় বিভাজন নীতিটা লাগবে। একটি অণুর প্রতিটি স্বাধীনতার মাত্রার সাথে সংশ্লিষ্ট গতিশীল হাফ কেটি। এই হাফ কেটি যে মানে জিনিসটা এমসিকিউটা তুমি হাজার হাজারটা পাবা, এবার যখন এমসিকিউ সলভ করাবো আপু তখনও দেখাবো যে এরকম আসলে এমসিকিউ অনেক আসে। আচ্ছা, এগুলা গেছে। তো কোনো কোনো স্থানে হচ্ছে যে কি পানির উৎসের উপস্থিতি অক্ষাংশ সমুদ্রপৃষ্ঠে তার অবস্থান প্রবৃত্তির উপর কি নির্ভর করে। আচ্ছা, বায়ুতে হচ্ছে যে অবৃত ইতস্ত ছুটাছুটি করার ফলে একক ক্ষেত্রফলের উপর যে বায়ুর অনুসমূহ যে বল প্রয়োগ করে সেটাকে কি বায়ুর চাপ বলতে। বায়ুর 1 এটমসফিয়ার মানে কি 45 ডিগ্রি অক্ষাংশ সমুদ্র সমতলে 760 পারস্তম্ভ চাপের যে সমান হয় তাকে কি এক বায়ুমণ্ডল চাপ বা এক বায়ু চাপ বলা। আছে এগুলো সম্পৃক্ত সম্পৃক্ত অসম্পৃক্ত। সম্পৃক্ত তো তুমি মাথায় রাখবে সর্বোচ্চ চাপ প্রয়োগ করে, তাহলে হচ্ছে যে সম্পৃক্ত সংখ্যাটা একটু মাথায় রাখলে হবে যে যেখানে হচ্ছে সর্বোচ্চ চাপটা দেয় কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো আবদ্ধ স্থানে সর্বাধিক যে চাপ দেয় সেটা হচ্ছে কি সম্পৃক্ত। সম্পৃক্ত বাষ্প চাপ যেটা সেটা বয়লার চার্লসের সূত্র মানে না। একটা জিনিস বুঝো, মানে বেসিক্যালি আমরা যখন সম্পৃক্ত বলছি আমাদের বলা উচিত না যে মানে কিন্তু এটাই মজা, এখানে ক্ষেত্রে হচ্ছে এটা মানে না, অসম্পৃক্ত মানে কিন্তু সম্পৃক্ত মানে। তাপমাত্রা আমরা হ্রাস করে হচ্ছে কি অসম্পৃক্ত বাষ্পকে সম্পৃক্ত বাষ্প। এখন তুমি গুলাবা না, যখন তোমার অসম্পৃক্তকে সম্পৃক্ত করতে হবে তখন কি অসম্পৃক্তকে সম্পৃক্ত করতে হবে, তখন হচ্ছে তাপমাত্রা হ্রাস। আবার আমরা একটু আগে বলছিলাম কি উচ্চ তাপমাত্রা যখন আমরা নিম্ন চাপ দিব তখন কি হয়, ওই যে বয়লের সূত্র মানে আদর্শ গ্যাসের সূত্রগুলো মানে এই জিনিস যেন গুলাই না ফেলা। হ্যাঁ, তো এইগুলা গ্যাসের তাপমাত্রা বাড়ালে হচ্ছে মানে অসম্পৃক্ত বাষ্পে পরিণত হবে, এগুলো তো গেলে। তো আমরা কিছু জিনিস পড়ছিলাম যে শীতকালে হচ্ছে তাড়াতাড়ি কাপড় শুকায়, মেনলি কেন জলবায়ুর বাষ্পের পরিমাণ বেশি থাকে, মানে বায়ুতে তাপমাত্রা বেশি থাকে, কিন্তু হচ্ছে যে শীতকালে তবু কাপড় ধুতে কেন শিখে, কারণ হচ্ছে যে কি মানে জলবাষ্পের পরিমাণ বেশি থাকবে তো বাষ্পায়ন কম হবে। আর শীতকালে হচ্ছে যে কি তোমার মানে বর্ষাকালে তো তোমার পানি বেশি থাকে তাই না, তো শীতকালে কি উল্টা, জলবাষ্প যখন কম তখন কি বাষ্পায়ন দ্রুত, তো কাপড় দ্রুত শুকায়। একটু বর্ষাকালে কম হচ্ছে যে চিন্তা করো, বর্ষাকালে বৃষ্টি হতে, বৃষ্টি হওয়ার জন্য জলবাষ্প লাগে, জলবাষ্প বেশি হলে তখন বাষ্পায়ন বেশি হওয়া সম্ভব, তো বাষ্পায়ন যখন কম হচ্ছে তখন তো কাপড় শুকাইতে দেরি হবেই। এটাই, এগুলো নিয়ে মানুষ তো যুদ্ধ কেন করে এটাই বুঝি না, মানে অনেক সিলি একটা অধ্যায় আসলে, সরি। আচ্ছা, আর্দ্র বায়ু বা জলীয় বাষ্পপূর্ণ বায়ুর হচ্ছে যে কি শুষ্ক বায়ুর ঘনত্ব কম, তো এগুলো তো বোঝাই যাচ্ছে। তো আমি এই জিনিসটা এটা দিয়ে মাথায় রাখছিলাম, জলীয় বাষ্প যখন বেশি তখন হচ্ছে বাষ্পায়ন কম, কাপড় হচ্ছে ধীরে শুকায়। বিষমাত্রার প্রয়োগটা দেখলাম। তো দুটা বাষ্পচাপের কথা আমরা বললাম, সম্পৃক্ত অসম্পৃক্ত, এগুলো কিছু বৈশিষ্ট্য আছে আমি সবগুলো একসাথে লিখে রাখছিলাম। যখন সম্পৃক্ত তাহলে কি সর্বোচ্চ চাপ দিছে, তাহলে আবদ্ধ হতে তাপমাত্রা কম লাগবে, তরল আর বাষ্প দুইটার ক্ষেত্রে বল চাপ সব কোনো কিছু মানে না, অসম্পৃক্ত তাহলে উল্টা। তো এইভাবে লিখে রাখছি, মানে শর্টকাটে আর কি, পুরো অধ্যায়টাকে মানে পুরো যে এখানে বাইকা লাইনগুলো এগুলো একসাথে সামারাইজ করছিলাম। আচ্ছা, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় সম্পৃক্ত বাষ্প হচ্ছে শূন্য হয় না, এই চাপে প্রায় 0.40 সেন্টিমিটার এইচজি হয়, আর 100 ডিগ্রিতে কত হয় 76 সেন্টিমিটার। এটা একটু মাথায় রাখতে হবে, 0 ডিগ্রিতে তোমার বাষ্প চাপ কিন্তু শূন্য না। আমি বলছিলাম যে কি পরম শূন্য তাপমাত্রা যেটা 0 কেলভিন, নট 0 ডিগ্রি সেলসিয়াস, ওকে 0 কেলভিন 0 ডিগ্রি সেলসিয়াস না, 0 কেলভিন মানে কত মানে 273 ডিগ্রি সেলসিয়াস, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এই যে আবদ্ধ স্থানে হয় সর্বাধিক চাপ দিবে, তারপর মানবে না, তারপর সাম্যস্থানে থাকবে, বৃদ্ধি করতে হবে অসম্পৃক্ত বাষ্প, তাহলে এটা এই অসম্পৃক্ত উল্টা, এই যে একসাথে পড়াইলাম। তারপর এদিকে এই মানগুলো একটু মাথায় রাখতে হয়, এখানে কিছু কিছু মান আছে দেখো 16 18 20 22, এগুলো দেখো 13 15 17 2 2 করে গ্যাপ, 17 19 2 2 করে বাড়তেছে। তারপর 0 জন্য তো আমরা 4 বললামই, আর এদিকে দেখো 28 30, এগুলো 28 জন্য 30 দেখো 40 থেকে 50টা লাগে, 40টা লাগে 55 92 50, আর 100টা তো 760 আমরা জানি, তো একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ,
আচ্ছা শিশিরাঙ্গ জিনিসটা কি? শিশিরাঙ্গ হচ্ছে মেনলি তাপমাত্রা। জিনিসটা কি হয়, যে তাপমাত্রা একটি নির্দিষ্ট আয়তনে বায়ুতে জলীয় বাষ্পের দ্বারা সম্পৃক্ত হয় সেটাকে হচ্ছে বায়ু শিশিরাঙ্ক বলে। মানে শিশু জমতে থাকবে বা অদৃশ্যতা শুরু করবে, সেটা হচ্ছে কি শিশিরাঙ্ক। ডাল্টন সূত্র অনুসারে বাষ্প হচ্ছে যে কি বায়ুর উপর নির্ভর করে না, একটি নির্দিষ্ট তাপমাত্রা হচ্ছে কি জলীয় বাষ্পের চাপ শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পের সমান হবে। জলীয় বাষ্পের ভর বাড়লে মোল বাড়লে চাপও বাড়বে। আচ্ছা এগুলো গেছে। তারপর হচ্ছে আর্দ্রতা। পরম আর্দ্রতার সংজ্ঞাটা আমাদের সময় হচ্ছে তোমার এইচএসসি পরীক্ষায় আসছিল আর কি। তো বায়ুতে সাধারণত 1 ঘনমিটার আয়তনে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে সেটা হচ্ছে কি বায়ুর পরম আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা মানে কি, 60%। এই জিনিসটা কিন্তু একটু নিট এন্ড ক্লিন থাকতে হবে, হ্যাঁ। তো আমরা মেনলি সূত্রটা কি বলছিলাম, আর ইকুয়াল টু ছোট হাতের এফ বাই বড় হাতের এফ। তো ছোট হাতের এফটা কি শিশিরাঙ্ক, আর বড় হাতের এফটা কি বায়ু, যেটা তাপমাত্রায় যেটা সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। তো ওইটাই। তো এরপর হচ্ছে যে কি বায়ুর তাপমাত্রা একটি নির্দিষ্ট আয়তনে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্প পড়বে সেটা শতকরা 60 ভাগ হচ্ছে জলীয় বাষ্প আছে। তার মানে হচ্ছে আবার তোমার যখন একই তাপমাত্রায় হচ্ছে যে কি 100 ভাগের 60 ভাগ আছে। তো এই 60% দ্বারা কি বোঝায়, তাহলে কোশ্চেন আসতে পারে 40% দ্বারা কি বোঝায়, 30% দ্বারা কি বোঝায়। এটা তোমার অনুধাবনের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যারা এইচএসসি পরীক্ষা দিবে আর কি। এই গেল। তারপর আবেগিক আর্দ্রতা নির্ণয় কিছু গুরুত্ব আছে যা আমাদের মন মেজাজের উপর নির্ভর করে। এই জিনিসটা বুঝছে আমার ফার্স্টে কয়েকদিন বিশ্বাস হয়নি, বাট আমি পরে দিয়ে খেয়াল করলাম যখন তুমি অনেক আপসেট থাকো বাট আকাশের দিকে তাকাও বা হচ্ছে নেচারের সাথে নিজেকে কানেক্টেড করার চেষ্টা করো, তখন দেখবে তোমার অ্যাকচুয়ালি অনেক ভালো লাগবে। পার্সোনালি আমার অনেক ভালো লাগে যখন হচ্ছে আমি অনেক একা একা থাকি, তখন আমি চিন্তা করি আর কি, আকাশের দিকে তাকাই, অনেক কিছুই ভাবি। তো তখন আমার আসলে অনেক ভালো লাগে। তো এটা আবেগিক আর্দ্রতার সাথে আমাদের মুড অনেক নির্ভর করে। এরপর ওই যে বৈদ্যুতিক ইলেকট্রনিক এগুলো তো আছে। আর নিরাপদ বিমান চালানোর জন্য হচ্ছে আর্দ্র বায়ু অঞ্চল হচ্ছে বিমান চালক হচ্ছে এড়িয়ে চল। আচ্ছা এগুলো আমি একটু শর্টকাটে লিখে রাখছিলাম, যে পরিবেশ শরীর তাপ মানে ঘামের যে জিনিসটা বাষ্পায়ন বালা কমাটা। বাষ্পায়ন মানে কি পানি বের হয়ে যে পরিবেশে যাও। তো পানি জায়গা থাকলে পরিবেশের জায়গা থাকলে সহজ হচ্ছে যে ঘামবে বাষ্পায়ন হবে, তাহলে স্বস্তি লাগবে। আর পরিবেশ যখন জায়গা থাকবে না তখন কি সহজে ঘামটা বাষ্পায়ন হবে না, তখন কি অস্বস্তি লাগবে। ওই যে আপেক্ষিক আর্দ্রতা যখন বাড়ে আর কি, তখন বায়ুতে জলীয় বাষ্প বেশি। তো জলীয় বাষ্প বেশি মানে কি জায়গা কম, বাষ্পায়ন কম। বাষ্পায়ন কম হলে কি তোমার হচ্ছে কি কাপড় যেটা বলছিলাম, তো অস্বস্তি লাগবে। তো ওইটাই। যেমন এক্সাম্পল সিটিজিতে তোমার 48%, আর এদিকে ঢাকাতে 56% আপেক্ষিক আর্দ্রতা। তো যখন 48% তখন স্বস্তি, 56 থেকে একটু বেশি অস্বস্তি। তো এটা। তারপর এদিকে এই লাইনগুলো একটু লাগে, হ্যাঁ। মেঘশূন্য রাত্রি অপেক্ষা মেঘশূন্যতে কেন হচ্ছে শিশির জমার জন্য সহায়ক। মেঘ হচ্ছে কি তাপরোধী পদার্থটা একটু রাখবে, হ্যাঁ। তারপর হচ্ছে বায়ুতে জলীয় বাষ্প হলে তখন হচ্ছে যে কি শিশিরটা জমে। এরপর বর্ষার দিনে বায়ুমণ্ডল জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত থাকে। ওই যে বলছিলাম কাপড়টা হচ্ছে কি দ্রুত শুকায় শীতকালে। কেন? কারণ হচ্ছে বর্ষাকালে কি হয়, বর্ষাকালে জলীয় বাষ্প বেশি যখন, তখন বাষ্পায়নটা কম হয়। আর গরমের দিন হচ্ছে কুকুরজিব্বা বের করে দেয়, ওই যে বাষ্পীভবন সুপ্ত তাপের শোষণ করার জন্য আর কি। ওই যে স্বস্তির, এটা তোমাদের বললামই এখন। আচ্ছা এগুলা গেছে। তো আমি এই জিনিসগুলো এভাবে লিখে রাখছিলাম, বর্ষাকালে কি হয়, কাপড় কেন দ্রুত শুকায়, জলীয় বাষ্প বেশি থাকে, আবেগিক আর্দ্রতা বেশি, জায়গা কম, বাষ্পায়ন কম, স্লো। আর ওইখানে কি হয় উল্টা। তো যে ঘামাক্ত দেহে পাকার বাতাস দিলে চারামূল মতো। এই লাইনগুলো একটু মাথায় রাখি আমরা। গ্লিসারিন দি ঠোঁটে। আর গ্লাইসিয়াসের এটা তো জানো শিশিরাঙ্ক আর আপেক্ষিক আর্দ্রতার সম্পর্কটা, থিটা মাইনাস থিটা 1 ইকুয়াল টু জি থিটা 1 মাইনাস থিটা 2। আচ্ছা এরপর হচ্ছে শিশিরাঙ্ক আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়। বায়ুর আপেক্ষিক আর্দ্রতার জন্য হচ্ছে যে নির্ণয়ের জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে হাইগ্রোমিটার বলে, হ্যাঁ। তো আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় মিটার নাম কি হাইগ্রোমিটার। হাইড্রো না, হাইড্রো মানে হচ্ছে পানি, হ্যাঁ। তো ওইটা আমি লিখে রাখছিলাম এভাবে। তো 4টা হচ্ছে যে ভাগ আছে, তো রাশেক দিয়ে মানে রাকেশ দিয়ে মাথায় রাখতে পারো। সিক্ত শুষ্ক, তারপর শিশিরাঙ্ক রাসায়নিক, আর হচ্ছে কেশ। রাকেশের রাধে রাসায়নিক, কত হচ্ছে যে কেশ, আর এদিকে শুষ্ক আছে, দেন হচ্ছে শিশিরাঙ্ক আছে, হ্যাঁ। তো আদর্শ বা সিক্ত শুষ্ক বাল্ব হাইগ্রোমিটার এটা নিয়ে কিছু আছে, যে সাধারণত আবহাওয়া অফিস বা শিল্পতে হচ্ছে আমরা এইটা ব্যবহার করি। কোনটা? আর্দ্র সিক্ত বা শুষ্ক বাল্ব। আচ্ছা এখানে কিছু মিটার যেটা দিচ্ছে সেটা দিয়ে কিছু কথা আছে। এই কথাগুলোকে আমি একসাথে এখানে লিখে রাখছিলাম, কারণ হচ্ছে আমার এটা পড়তে অনেক কঠিন লাগতো আর আমার মাথাটা প্রচুর পরিমাণ গরম হয়ে যেত যখন আমি এই কয়েকটা লাইন একসাথে পড়ার ট্রাই করতাম। তো আমি এভাবে লিখে রাখছিলাম। তো T1টা হচ্ছে আমরা শুষ্ক চিন্তা করি, ওই থার্মোমিটার। আর একটা T2টা হচ্ছে সিক্ত চিন্তা করি। তো T1 আর T2 যখন পার্থক্য বেশি, বত হচ্ছে বেশি, তখন বায়ু শুষ্ক যতটা বেশি হবে আপেক্ষিক আর্দ্রতা তত কম হবে, বাষ্পায়ন বেশি হবে। তাহলে বেশি বেশি বেশি, যখন তোমার পার্থক্য বেশি তখন বায়ু শুষ্কতাটা বেশি হবে, অ্যান্ড হচ্ছে কি বাষ্পায়নটাও বেশি হবে, মানে দ্রুত হবে। তাহলে যখন বাষ্পায়ন দ্রুত তখন আপেক্ষিক আর্দ্রতা কম। তাহলে যখন বেশিতে আমরা এটা হলো তাহলে কমে কি উল্টা হবে। তাহলে বায়ুতে যত বেশি জলীয় বাষ্প থাকবে তখন কি আপেক্ষিক আর্দ্রতা
বেশি হচ্ছে, তো বাষ্পায়নের হারটা কি হ্রাস পাচ্ছে। আর যখন সমান হয়ে যায় তখন বাষ্পায়ন হবে না, আর্দ্রতা সবচেয়ে বেশি হবে, আর জলীয় বাষ্প সম্পৃক্ত অবস্থা থাকবে। মানে মেনলি বদি, তিনটা বদি মাথায় রাখবে, যখন বেশি তখন বায়ু শুষ্কটা তত বেশি হবে আর বাষ্পায়নটা তত দ্রুত হবে। তাহলে T1 T2 যখন পার্থক্য কম তাহলে কম হবে, উল্টাটা হবে। আর যখন T1 T2 সমান তাহলে কি সর্বোচ্চ হবে আর্দ্রতাটা, আর এদিকে কি বাষ্পায়নটা টোটালি হবেই না। এগুলা লেখা আছে এখানে, পড়ে দেখতে পারে। যখন সম্পৃক্ত হয় তখন সবচেয়ে বেশি হয়, বাষ্পায়ন হয় না। T1 T2 পার্থক্য সেম। এখানে পূর্বাভাসের একটা জিনিস বুঝো, আর্দ্র বায়ু অপেক্ষা শুষ্ক বায়ুতে পানি দ্রুত বাষ্পীভূত হয়, বাষ্পায়ন যত বেশি হয় তত কি, ওই যে আমরা বলছিলাম আর্দ্রতা কি পাঠ তত হচ্ছে হ্রাস পায়। তো আবহাওয়া, আচ্ছা এই পার্থক্যটা পরে বুঝবো, আগে হচ্ছে আমরা দুটো মানে এই জিনিসটা একটু মাথায় রাখবো। কম হলে আর্দ্র আবহাওয়া, যখন বেশি তালবর্ষা শুষ্ক তখন কি আবহাওয়াটা কি শুষ্ক। যখন তাপমাত্রার যে পার্থক্য, এই যে দুইটা পার্ট দিছিলাম ওইটা পার্থক্যটা শুষ্ক, হ্যাঁ বেশি তালবর্ষা শুষ্ক, ধীরে ধীরে যখন কমবে তাহলে হচ্ছে তখন হচ্ছে বৃষ্টি হবে। আর যখন হঠাৎ ওয়াটটা পাবে তখন কি ঝড়। আমরা বলি ঝড়টা কি হঠাৎ আসিয়ে যায় না, বৃষ্টি কি ধীরে ধীরে হয়। আর খুব বেশি শুষ্ক মানে বেশি তালবর্ষাতে শুষ্ক, ঠিক আছে। তো এই হচ্ছে কথা। তো আমাদের দেখো 30 ডিগ্রি আর এদিকে 28 ডিগ্রি, তার 30 ডিগ্রিতে কি বেশি তালবর্ষা শুষ্ক, তার শুষ্ক ইয়া, আর 28 ডিগ্রিটা কি মোটামুটি কম। তাহলে কম হলে কি আর্দ্র আবহাওয়া, আর্দ্র পাবে। আচ্ছা এখানে কিছুগুলো আছে মানুষ 10-এরটা মাথায় রাখতে হবে, 2.06। তো এখানে দেখো 10, 15, 20, 25 এগুলো দেখো মানগুলো কেমন, 2.0, 1.9, 18, 17, তাহলে এক এক করে কমতেছে। পার্থক্য দেখো 5 করে কমবে, 5 করে কমবে, কি এক এক করে 1.1। তাহলে এই মানগুলো একটু মাথায় রাখতে হবে। আর ওইখানে কিছু মান, তো বলা যায় এর মাধ্যমে, আচ্ছা নিউটনের শীতলীকরণ সূত্রের সাহায্যে হচ্ছে আমরা তরলের আপেক্ষিক তাপটা নির্ণয় করি, এটা একটু মাথায় রাখতে হবে। তো এর মাধ্যমে হচ্ছে বলা যায় আমাদের অধ্যায় শেষ। আইসোটোপ, আইসোবার আছে, পি প্রোটন, আমি বলছিলাম পি আছে টোপ, আইসোটোপে লাস্টে পি আছে, তো প্রোটন। তো বার আইসোবার ব আছে, তাহলে হচ্ছে ভর সেম। বয়লিটি র্যানোর এগুলো তো দেখাইলাম তোমাকে, পি নাই কি বিহীন সূত্র এগুলো আছে। আমি এই সূত্রটা বুঝছো এভাবেই মাথায় রাখতাম। আমার কেন জানি T1 কি T2 কিটা মাথায় থাকতাম। তো আমি শুষ্ক মানে শিশিরাঙ্ক, গ্লাসিয়াসের যে ধ্রুবক সেটা, তারপর কি শুষ্ক মানে সাদ্র, এভাবে মাথায় রাখতাম। শুষ্ক দিয়ে শুরু, আর্দ্র দিয়ে শেষ, আর দিয়ে শিশিরাঙ্ক দিয়ে বিয়োগ। তো এখানেও কিছু জিনিস পাতিল আছে। তো এর মাধ্যমে আমাদের হচ্ছে কি আদর্শ গ্যাসের তাপমাত্রা অধ্যায়টা শেষ হইলো। এন্ড হচ্ছে MCQটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভালো থাকো, পড়াশোনা করো অনেক। আল্লাহ হাফিজ, পিস।